এসএম টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমার প্রিয় ছাত্রছাত্রী, আজ ক্লাস শুরু হওয়ার আগে আমাদের এসএম টিউটোরিয়ালের তরফ থেকে দুই প্রবাদ প্রতিম বাঙালি শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ও সুরকার বাপি লেহেরির প্রতি রইল আমাদের শ্রদ্ধা। যেখানে থাকবেন আপনারা ভালো থাকবেন। আজ আমরা অষ্টম শ্রেণীর ভূগোলের যে অংশটি শেষ পর্যন্ত পড়েছিলাম তার পরবর্তী পার্ট থেকে পড়তে আমরা শুরু করব। ঠিক আছে? তো আগের দিন তোমাদের যা পড়িয়েছিলাম সেখানে তোমরা কতটা উপকার পেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে ক্লাসের সম্বন্ধে বা আজকে ক্লাসের বিষয়ে বা গত ক্লাসের বিষয়ে যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে জানিও। তো শুরু করা যাক আজকের ভূগোল অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশ। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার করে আরও মানুষের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য তোমাদের কাছে আবেদন, আর যারা পাঠিয়েছো তাদেরকে ধন্যবাদ। এই চ্যাপ্টারে প্রথমে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব। এই পৃথিবীর ঘনত্ব পড়তে গেলে আমাদের সবার প্রথম ঘনত্ব কি জানতে হবে। একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে বা ওজন আছে, একক আয়তন অঞ্চলে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপ করাকেই বলা হয় পদার্থের ঘনত্ব। বুঝা গেছে? এই ঘনত্ব পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত সব জায়গায় কিন্তু সমান নয়। যত আমরা ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরে যেতে থাকব এই ঘনত্বের পরিমাণটা বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যায় ঘনত্ব তত বাড়তে থাকে। ভূপৃষ্ঠের ওপরে গড় ঘনত্ব হচ্ছে মাত্র 2.6 থেকে 3.3 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। আর একেবারে কেন্দ্রের কাছে 11 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। আর আমরা যদি পুরোপুরি কেন্দ্রে চলে যাই সেখানে গেলে দেখা যায় ঘনত্বের পরিমাণ বেড়ে গিয়ে দাঁড়াচ্ছে 13 থেকে 14 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। তাহলে যেখানে ভূপৃষ্ঠ ছিল 2.6 সেখানে পৃথিবীর কেন্দ্রে গিয়ে হয়ে গেল সেটা 13 থেকে 14 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। কতটা বৃদ্ধি পাচ্ছে গভীরতা বৃদ্ধির সাথে সাথে। আর সমগ্র পৃথিবীর নিরিখে গড় ঘনত্ব হিসেবে ধরা হয় 5.5 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। বোঝা গেছে? তো পৃথিবীর এই ঘনত্ব নির্ণয়ের জন্য আমাদের একটা সিঙ্গেল ডিজিট মনে রাখলে হবে না। যত আমরা ভূপৃষ্ঠতে অভ্যন্তরে যাই সেক্ষেত্রে আমার ভূপৃষ্ঠ কেন্দ্রের কাছে, কেন্দ্রে এবং গড় জানতে হবে। এরপর আমাদের পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য পাওয়ার জন্য যে বিষয়টার উপর আমরা নির্ভর করি সেটা হচ্ছে ভূমিকম্প তরঙ্গ। তো ভূমিকম্পের তরঙ্গের গতিবিধিকে লক্ষ্য করেই কিন্তু ভূবিজ্ঞানীরা যারা আছেন তারা পৃথিবীর অভ্যন্তর সম্বন্ধে আমাদের তথ্য দিয়ে গেছেন। ভূপৃষ্ঠের ভেতরে একরকম পদার্থ নেই, বিভিন্ন পদার্থ আছে যেহেতু, তাই দেখা যায় ভূমিকম্প তরঙ্গ কখনো দীর্ঘ, কখনো ক্ষুদ্র, আবার কখনো দ্রুত, কখনো ধীর। কি বললাম? এই যে পদার্থগুলো অভ্যন্তরে যায় সে প্রবাহিত হওয়ার সময় সেটা কখনো দীর্ঘ, কখনো ক্ষুদ্র, কখনো দ্রুত, কখনো ধীর গতি সম্পন্ন হয়। তো এই ভূমিকম্পের কম্পন
বা কম্পনের তরঙ্গগুলো প্রধানত তিন প্রকার: পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ, এস তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ, আর এল তরঙ্গ বা লেভেল ওয়েভ। অস্তিত্ব পৃথিবী অর্থাৎ আমাদের দ্বিতীয় অধ্যায়ে আমরা এই তরঙ্গগুলোর সম্বন্ধে বিস্তারিত পড়ব, কিন্তু আমাদের এখানে ভূ অভ্যন্তরের সম্বন্ধে জানতে গিয়ে তরঙ্গ সম্বন্ধে যেটুকু জানা প্রয়োজন সেটা হচ্ছে এই পি ও এস তরঙ্গ কিভাবে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে আমাদের তথ্য দিচ্ছে বা তথ্যটা আমরা কি পাচ্ছি। ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরের কঠিন তরল গ্যাসীয়, পি তরঙ্গ বা প্রাইমারি তরঙ্গ যেটা, সেটা ভূ অভ্যন্তরের কঠিন তরল গ্যাসীয় তিনটে মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হতে পারে। তারপরে যে তরঙ্গ বা এস তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ, সে কিন্তু শুধুমাত্র কঠিন তরঙ্গের মাধ্যমে, কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। তরল বা অর্ধ তরল মাধ্যমের মধ্য দিয়ে এস তরঙ্গ প্রবাহিত হতে পারে না। তো বর্তমানে এই তরঙ্গের মধ্য দিয়ে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে যেটা জানা গেছে যে ভূভ্যন্তরে তিনটি স্তর রয়েছে। সবার ওপরে রয়েছে ভূত্বক, তার নিচে রয়েছে গুরুমণ্ডল এবং সবার নিচে রয়েছে কেন্দ্রমণ্ডল। তো আজকে আমরা প্রথম অংশ অর্থাৎ ভূত্বক সম্পর্কে জানব। মহাসাগর ও মহাদেশ এর তলদেশটাই হচ্ছে ভূত্বক। তবে মহাসাগর এবং মহাদেশের ক্ষেত্রে এদের মধ্যে একটু পার্থক্য থাকায় আমরা মহাসাগরের তলদেশ বা ভূত্বকের অংশটুকু এবং মহাদেশের অংশটুকু আমরা আলাদাভাবে পড়ব। মহাসাগরের নিচে এই যে ভূত্বক, এর বিস্তৃতি 5 কিলোমিটার পর্যন্ত। মহাসাগরের নিচে ভূত্বকের বিস্তৃতি 5 কিলোমিটার পর্যন্ত, যেখানে মহাদেশের নিচে এর গড় বিস্তৃতি দাঁড়াচ্ছে 60 কিলোমিটার পর্যন্ত। কতটা গভীরতার পার্থক্য! দুটোই কিন্তু ভূত্বকের অংশ। মহাসাগরের নিচের বিস্তৃতি 5 কিলোমিটার, সেখানে মহাদেশের নিচে বিস্তৃতি হচ্ছে 60 কিলোমিটার, আর গড় ধরলে 30 কিলোমিটার। এই যে মহাসাগর যেটা 5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি, এখানে প্রধানত যে দুটি পদার্থ বা উপাদান প্রধান, সেগুলো হচ্ছে সিলিকন আর ম্যাগনেসিয়াম। সিলিকনের এসআই এবং ম্যাগনেসিয়ামের এমএ, এই দুটো প্রথম দুটো ওয়ার্ডকে নিয়ে এই স্তরের নাম দেওয়া হয়েছে সীমা স্তর। এসআই এমএ, এসআই ফর সিলিকন, এমএ ফর ম্যাগনেসিয়াম। তুলনামূলকভাবে মহাদেশের ত্বকের সাথে তুলনা করি, তাহলে কিন্তু মহাসাগরের ত্বক, মহাসাগরের অংশটা বেশি ভারী। আর এখানকার প্রধান আগ্নেয় শিলাটির নাম হচ্ছে ব্যাসল্ট, যার ঘনত্ব 2.9 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সীমাস্তর ভারী ব্যাসল্ট জাতীয় আগ্নেয়শিলা দ্বারা গঠিত এবং এর ঘনত্ব 2.9 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। সেখানে মহাদেশের যে অংশটা ভূত্বকের, সেখানকার প্রধান উপাদান কিন্তু সিলিকন আর অ্যালুমিনিয়াম। সিলিকনের এসআই আর অ্যালুমিনিয়ামের এএল, এই দুটি ওয়ার্ড নিয়ে এই ত্বকের নাম দেওয়া হয়েছে সিয়াল, SIAL। এসআই ফর সিলিকন, এএল ফর অ্যালুমিনিয়াম। মহাদেশ ত্বকের শিলা হচ্ছে গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা, আর এই স্তর মহাসাগরের সীমা স্তরের থেকে হালকা এবং বিস্তৃতিটা অনেক বেশি। সাধারণত সমুদ্রের নিচে কিন্তু শিয়াল স্তর লক্ষ্য করা যায় না। পৃথিবীর সবচেয়ে বাইরের যে পাতলা অংশ, অর্থাৎ যে অংশটা আমরা দেখতে পাই বা আমরা যে অংশ প্রতি বিচরণ করি, সে অংশটার নাম হচ্ছে মাটি। আর মাটি আর ভূত্বকের মাঝে বিভিন্ন খনিজ সম্পদে রয়েছে সমৃদ্ধ। তো ভূত্বকের বেশিরভাগ অংশই, ভূত্বক যেটা আমরা পড়লাম,
যেটাকে আমরা মহাসাগরের সীমা, মহাদেশের ক্ষেত্রে শিয়াল, এই দুটো ভাগে ভাগ করে পড়লাম। এই মহাদেশীয় এই অংশে অক্সিজেনের পরিমাণ প্রায় 47%। বায়ুমণ্ডলের চেয়ে অনেক বেশি অক্সিজেন কিন্তু রয়েছে ভূত্বকে, তবে এটি রাসায়নিক অবস্থায় মিশে রয়েছে। তাই বায়ুমণ্ডল থেকে আমরা যেভাবে গ্রহণ করতে পারি সেভাবে গ্রহণ করতে পারছি না। ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হচ্ছে সিলিকন। অর্থাৎ ভূত্বকের প্রধান উপাদানের নাম হচ্ছে অক্সিজেন, যার পরিমাণ 47%, এবং দ্বিতীয় উপাদানের নাম হচ্ছে সিলিকন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভূত্বক। তো ভূত্বকের পরবর্তী অংশ যে গুরুমণ্ডল, সে ভূত্বক ও গুরুমণ্ডল এমনকি ভূমিকম্পের তরঙ্গের উপর ভিত্তি করে আমরা দেখতে পাই ভূপৃষ্ঠে যেখানে যেখানে ভূকম্পের তরঙ্গের গতিবিধির পরিবর্তন হয়েছে সে অঞ্চলগুলোর নাম ভূবিজ্ঞানীরা দিয়েছেন বিযুক্তি রেখা, ডিসকন্টিনিউটি। ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানেই ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি পরিবর্তন হয়েছে সেই জায়গাগুলোর নাম ভূবিজ্ঞানীরা দিয়েছেন বিযুক্তি রেখা। এই বিযুক্তি রেখা দ্বারা ভিন্ন উপাদানের যে পার্থক্য বোঝা যায়, সেক্ষেত্রে আমরা দেখতে পারি, আমরা যে আজকে যেটা পড়লাম শিয়াল ও সীমা, ভূত্বকের দুটো অংশ, এই শিয়াল ও সীমা এই দুটোর ঠিক মাঝখানে যে বিযুক্তি রেখা বা ডিসকন্টিনিউটিটা অবস্থান করছে তার নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা বা কনরাড ডিসকন্টিনিউটি। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়েরই আর দুটো যে পার্ট, অর্থাৎ গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল, সে সম্বন্ধে আমরা জানব। তোমরা আমার ক্লাসটাকে ফলো করে উপকৃত হতে পারলে আমাদের পরিশ্রম সার্থক হবে। আর তোমাদের যদি কোনো প্রকার কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।